আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আরেকটা ডিজাইন প্রজেক্টে কাজ করব। এটাও আমার ফাইবারের একটা অর্ডার। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ক্লায়েন্ট আমাকে রিকোয়ারমেন্ট পাঠাইছে। এটা খুবই সিম্পল একটা ডিজাইন, খুবই সহজ। বাট এটা আমি কেন দেখাচ্ছি আপনারা বুঝতে পারবেন। তো এখানে বলতেছে ক্যান ইউ প্লিজ বিগিন উইথ দিস লোগো ডিজাইন, ইট ওয়াজ ক্রিয়েটেড ইন সিএডি ক্যাট ফরম্যাট, সো ইট উইল নিড টু বি রিড্রন ইন হায়ার রেজলিউশন। তার মানে এটা ক্লায়েন্ট মনে করেন যে কোনো একটা কিছু যে কোনো সফটওয়্যার দিয়ে ড্রয়িং করতে পারে বা যে কোনো একটা ক্যানভা দিয়ে তৈরি করতে পারে। বাট এইখানে যখন তার এটাকে প্রিন্ট করার প্রয়োজন হয় তখন কিন্তু তার এটাকে ভেক্টর ফরম্যাটে প্রয়োজন হয়। তো সে এখন চাচ্ছে যে যেহেতু তার কাছে এই লোগোটা কিন্তু অলরেডি তৈরি করা আছে, বাট এটা জাস্ট একটা ইমেজ। তো এখন এটাকে আমাকে কি করতে হবে, নর্মালি এটাকে আমার এখন তার জন্য ড্রয়িং করে বা ভেক্টর ফরম্যাটে ইলাস্ট্রেট করতে হবে। আচ্ছা, এখানে সে বলতেছে প্লিজ পে এক্সট্রা অ্যাটেনশন টু দ্য লাইন ওয়েথ অ্যান্ড অ্যাসপেক্ট রেশিও। তো এইখানে এটা বলতেছে যেহেতু এটা সে একটা লোগো হিসেবে অলরেডি ইউজ করতেছে, ফলে এটা এক্স্যাক্টলি এরকমই হইতে হবে। আমরা এখানে কোনো রকম কোনো চেঞ্জ করতে পারবো না। শুধুমাত্র এখানে যে 74 আছে, 74 কথাটা বা 74 লেখাটা এই 74 দিয়ে রিপ্লেস করতে হবে আমাদেরকে। এটাও সে এখানে বলে দিছে। এই যে অলসো হ্যাভ অ্যাটাচড দ্য কারেক্ট 74x পার্ট অফ দ্য লোগো দ্যাট শুড রিপ্লেস দ্য টেম্পোরারি নাম্বার 74। তো এখানে যে 74 আছে এটা এইটা দিয়ে রিপ্লেস হবে। ইউজ অন হ্যাটস অ্যান্ড সাম মার্চ ডিজাইন উই উইল ওয়ার্ক অন টুগেদার। I would also like the final vector file sent to me separately please so I can use it in other locations. তো এখানে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে এই ডিজাইনটা খুবই সহজ একটা ডিজাইন, আমরা চাইলে একটা ফন্ট দিয়ে করে দিতে পারতাম। বাট এটা যেহেতু তার অলরেডি একটা এস্টাবলিশড লোগো, আমরা এটাকে চেঞ্জ করতে পারবো না। এবং সে বারবার বলছে যে আমাকে এটা এক্স্যাক্টলি আমাকে খুব ডিটেলস সহকারে বা মনোযোগ দিয়ে কাজটা করতে হবে যেন এক্স্যাক্টলি আমরা ডিটেলসটা ক্রিয়েট করতে পারি। এখন যখন আমরা এই ধরনের কোনো ডিজাইন প্রজেক্টে কাজ করি, তো ধরেন 74 যে পার্টটা আছে এটাকে আমরা এখানে রেখে দিলাম। এটা জাস্ট আমার এইখান থেকে এই এই যে অবস্থা আছে এইখানেই বসবে এরকম ভাবে। তো এটাকে আমি এখান থেকে একটু এরকম জায়গাতে রেখে একটু সরাই নিয়ে আসলাম সাইডের দিকে এরকম ভাবে। তো এটা হয়ে গেল। বাট বাকি যে অংশটা আছে এটাকে এখন আমাকে ড্রয়িং করতে হবে বা ইলাস্ট্রেট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি অপোজিট একটু কমাই নিয়ে লক করে দিচ্ছি। তো দেখেন এই ধরনের ডিজাইনের ক্ষেত্রে যেটা প্রবলেম হয় যে আমরা পেন টুল দিয়ে কিন্তু এটা এক্স্যাক্টলি তৈরি করতে পারবো না, বা করলেও এর মধ্যে সমস্যা থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে রুলার নিয়ে আসতে হবে। তো রুলার আনার পর আমি প্রত্যেকটা লাইনে একটা করে রুলার বসাবো। তো এই যে এখান থেকে আমরা একটা রুলার এখানে বসাই দিলাম। আমি অল্ট চেপে ধরে একটা রুলারকে এখানে নিয়ে আসলাম। এবার এই যে রুলার দুইটা আছে এই দুইটাকে আবার আমি অল্ট চেপে কপি করে এখানে নিয়ে আসলাম। আবার এটাকে কপি করে এইখানে নিয়ে আসলাম। তার মানে আমার প্রত্যেকটা যে লাইন আছে সেই লাইনগুলোর ওয়াইডটাকে আমি কিন্তু তৈরি করে নিচ্ছি। দেখেন ই এ যতটুকু ওয়াইড আছে ডি তেও সেম পরিমাণ ওয়াইড আছে। তো সেই ক্ষেত্রে আমাকে এখান থেকে ডি এর জন্য একটা রুলার এখানে দিতে হবে, একটা রুলার আমাকে এইখানে দিতে হবে। মোটামুটি এরকম ভাবে আর কি আমাকে এটা ইলাস্ট্রেট করতে হবে, যেহেতু এটাতে আমি কোনো রকম কোনো চেঞ্জ করতে পারবো না, যা আছে হুবহু আমাকে তাই করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে লক করে দিচ্ছি। দেওয়ার পরে এখন এটাকে ইলাস্ট্রেট করতে গেলে আমাকে নর্মালি আমরা শেপ বিল্ডার টুল ইউজ করব। তো সর্বপ্রথম হচ্ছে আমি এখান থেকে আমার নর্মালি ইলিপস টুলটা নিচ্ছি। ইলিপস টুল নিয়ে আমি একটা ইলিপস এখানে ক্রিয়েট করতেছি। তো এই ইলিপসটা আমরা হালকা একটা স্ট্রোক দিতে পারি যেন আমরা সুন্দরভাবে দেখতে পারি। তো প্রথমত এটাকে আমি এই রুলারের সাথে ম্যাচ করব, আবার এটাকে এই রুলারের সাথে ম্যাচ করব, করে এটাকে আমি সাইডে নিয়ে আসলে মোটামুটি এরকম একটা জায়গাতে এটা চলে আসবে। যদি এটা পারফেক্ট হচ্ছে না, দেখেন আমি এখান থেকে এখন নর্মালি কিবোর্ডে একবার প্রেস করলে এটা অনেক দূরে চলে যাচ্ছে। তো এটা ফিক্স করার জন্য আমাকে আমরা প্রেফারেন্সে যাব। এই যে আমাদের কিবোর্ড ইনক্রিমেন্ট 2 পিক্সেল দিয়েছিলাম, এটাকে আমি 1 পিক্সেল করে দেবো। আমি মাউসের হুইলে স্ক্রল করলে এটা 1 পিক্সেল হয়ে যাচ্ছে। এখন এটাকে আমি সরাইলে এটা 1 পিক্সেল বাই 1 পিক্সেল সরবে এবং মোটামুটি এটা কিন্তু ম্যাচ করবে। এখন দেখেন এটা সুন্দরভাবে ম্যাচ করে গেছে। এখন আমি এটাকে সিলেক্ট করে একটা অফসেট পাথ ক্রিয়েট করব। অফসেট পাথ করলে কি হবে, এটা এক্স্যাক্টলি সেম ভাবে চারিদিকে বড় হবে। তো মোটামুটি এরকম জায়গাতে বা এরকম এরকম রাখলে আমার এটা ম্যাচ করতেছে। যখন এরকম হয়ে গেছে এখন আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিব। রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমি এইখান থেকে যে এরিয়া আছে ওইখান থেকে আমি এই পর্যন্ত নিয়ে আসবো, একদমই মাথা পর্যন্ত নিয়ে আসবো। আনার পরে আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এইটা এবং এইটা সিলেক্ট করে যদি এটাকে রাউন্ড করে দিই তাহলে এটা সুন্দরভাবে কিন্তু ম্যাচ করবে। তো এটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যখন কোনো ডিজাইন প্রজেক্টে কাজ করতেছি তখন আমরা এটাকে এটার সাথে অ্যালাইন করে দেব। এইভাবে হচ্ছে আমরা ইলাস্ট্রেট করি যদি কোনো কিছুকে এক্স্যাক্টলি করতে হয়। এবং এটা যেহেতু আমার একটা সুন্দর শেপের মধ্যে আছে সেই ক্ষেত্রে আমি শেপ নিয়েই সহজে করতে পারবো। আবার যদি শেপের মধ্যে না থাকতো সেই ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হইতো। তো দেখেন এইটা আমার এর সাথে ম্যাচ করাইতে হবে। তাহলে আমি এটাকে যদি ড্রাগ করে নিয়ে আসি এইভাবে, যেহেতু এটা একটা রেক্ট্যাঙ্গেল আমরা সহজে এর মধ্যে মিশাই দিতে পারলাম। আচ্ছা, এখান থেকে কি হচ্ছে এটা আমি একটু পরে বলতেছি।
আমি এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো, মোটামুটি যেখানে এটা ম্যাচ করে যায়। আবার এটাকে একটু অফসেট পাত করলে এটা মোটামুটি সুন্দরভাবে ডি এর সাথেও মিশে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে আমরা সিমিলার ভাবে এখানে একটা রেক্ট্যাঙ্গেল দিব। এই রেক্ট্যাঙ্গেলটা আমি রুলারটা নিছি এই জন্য যে রুলার হচ্ছে আমাদেরকে সাহায্য করে, আমরা যদি কোনো কিছুকে অ্যালাইন করতে চাই এটা সহজেই ওর সাথে স্ন্যাপ করে। এই যে সুন্দরভাবে মিশে গেল। সেম ভাবে আমি এখানেও একটা করব, রেক্ট্যাঙ্গেল দেব যেটার সাথে সুন্দরভাবে মিশে যাবে এরকম ভাবে। আচ্ছা, এখন আমার এটা মনে করুন যে রেডি হয়ে গেছে। তো এখন আমি কি করব, আমি চাইলে ভিউ থেকে আউটলাইন মোডে চলে যেতে পারি। তো আউটলাইন মোডে গেলে আমি দেখতে পারবো যে যদি কোথাও আসলে এটা সামান্যতম ফাঁক থেকে থাকে, যেমন দেখেন এটা সামান্য ফাঁক আছে, এখন আমি এটাকে এর সাথে ম্যাচ করে দিলাম। সেম ভাবে আমি এইখানে যেটা আছে এটাকেও এর সাথে ম্যাচ করে দিব, এটা অলরেডি ম্যাচ হয়ে আছে ওর সাথে। আচ্ছা, ওইটা হচ্ছে একটা অংশ ছিল, আমার এখান থেকে একটু চেক করতে হবে যে এটা সুন্দরভাবে ম্যাচ করতেছে কিনা। যদি ম্যাচ না করে তাহলে শেপ বিল্ডার টুল কাজ করবে না, ফাঁকা থাকলে শেপ বিল্ডার কাজ করে না। ওকে, এখন আমি এটাকে প্রিভিউটা অন করে নিচ্ছি আবারও। এখন আমি কি করব, এইগুলোকে সব সিলেক্ট করব। যেহেতু এটা স্ট্রোক আছে, এখন যদি আমি শেপ বিল্ডার টুল নেই শিফট এম দিয়ে বা এখান থেকে ক্লিক করে, দেখেন এখন এটা এরকম দেখাচ্ছে। তো আমাকে এখন খেয়াল করতে হবে যে আমি এখন কি করতেছি। তো আমাকে আগে এই যে স্ট্রোক কালার আছে এটাকে আমি ফিল কালারে নিয়ে নেব। আমি এটাকে লাল কালার দিচ্ছি যেন দেখতে সুবিধা হয়। তাহলে এখন আমি এটাকে নর্মালি এভাবে যদি ড্র্যাগ করি আমার এই এরিয়াগুলো কিন্তু তৈরি হবে। এই যে সুন্দরভাবে তৈরি হয়ে গেল, এটাও আমি এখান থেকে ড্র্যাগ করে নিচ্ছি, এখান থেকে চলে গেলাম, এটাকে ম্যাচ করে দিলাম। তো নর্মালি আমার এই এরিয়াটা বা এই যে আমার ইডি যে শেপটা ছিল এটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এখন এই ইডি বা ই এবং ডি এবং এই যে 74 যে টেক্সটটা আছে এটাকে আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করে সহজেই এটাকে বের করে নিয়ে আসতে পারবো। আমরা এখানে রাখলাম। তাহলে দেখেন আমরা সুন্দরভাবে কিন্তু এটাকে ইলাস্ট্রেট করতে পারছি, যদি অনেক সময় কোনো জায়গাতে কোনো সমস্যা থেকে থাকে। যেমন এই যে আমরা শেপগুলো করছি এটার মধ্যে কিন্তু কালো রঙের একটা স্ট্রোক আছে, তো এই স্ট্রোকটাকে আমি নান করে দিচ্ছি। তাহলে মোটামুটি এর মধ্যে আর কোনো স্ট্রোক নাই এবং এটা পারফেক্টলি কিন্তু আমরা এই যে শেপটা বা এই যে ইমেজটা সে আমাকে প্রোভাইড করছে এটার মতনই আমরা তৈরি করতে পারছি। ঠিক আছে, তো এটা হচ্ছে নর্মালি আমরা যখন কোনো ক্রিটিক্যাল কোনো প্রজেক্টে কাজ করব যেটা আমার এক্স্যাক্টলি হইতে হবে, বা শেপ বিল্ডার টুলটা আসলে কোথায় লাগে, তো সেটা একটা অপশন আছে। দ্বিতীয় অপশন হচ্ছে যে এখান থেকে আমরা চাইলে এখন এটাকে যে কোনো কালারে কিন্তু কনভার্ট করতে পারবো। এটা এখন যেহেতু ভেক্টর ফাইল, এখানে একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে দেখেন ক্লায়েন্টের এই যে ইমেজটা আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলে বুঝতে পারতেছেন যে এখানে একটা হোয়াইট আছে। তো সাপোজ এই যে হোয়াইটটা আছে, হোয়াইটটা যদি আমি না চাই, সবকিছুকে এক কালারে নিয়ে আসি, তাহলে হোয়াইটটাকে আমি কাট করে এই যে ফোর আছে, ফোরটা ট্রান্সপারেন্সি অন করে যদি এখানে পেস্ট করে দিই কন্ট্রোল এফ দিয়ে দিয়ে এটাকে আমি 100% ব্ল্যাক করে দিই, তাহলে কিন্তু ওই এরিয়াটা ওই সেম ইফেক্টটি তৈরি করবে, একটা সেম কাট আউট ইফেক্ট তৈরি করবে এবং এটা নর্মালি আপনার হোয়াইটটা আর দেখা যাবে না। আমি চাইলে এটাকে একটু ওভারল্যাপ করাতে পারি, হালকা করানোর পরে বা এতটুকু করে আমি এখান থেকে একটা এইটার জন্য একটা অফসেট পাত করতে পারি খুবই ছোট সাইজে, জাস্ট 1 বা 2 পিক্সেল, 4 পিক্সেল দিলাম, দিয়ে ডি শেপটার মধ্যে আমি এখানে এটাকে পেস্ট করতে পারি। তাহলে কি হবে, এটা মোটামুটি কিন্তু আমার একটা ইফেক্ট তৈরি করবে। বাট এই ইফেক্টটা আমি এইখান থেকে আবার চাচ্ছি না, তাহলে এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে যদি এই অংশটাকে মুছে দেই তাহলে কিন্তু ওইটা আর ওভারল্যাপ হবে না, শুধু এইখানে থাকবে। তো আশা করি বুঝতে পারছেন যে আমরা কিভাবে এই ধরনের ক্রিটিক্যাল প্রজেক্টগুলোতে কাজ করি। তো আমরা এখান থেকে এটাকে ব্ল্যাক রাখলাম আর এটাকে আমরা করে দিচ্ছি হোয়াইট, বাট এখান থেকে এক্সটাকে আমরা রেড করে দেব আই ড্রপার দিয়ে। দেখেন কত সহজে আমরা সুন্দরভাবে শেপগুলোকে তৈরি করতে পারলাম, বা এটা হচ্ছে আমাদের যে শেপ বিল্ডার টুল সেটার ব্যবহার। আশা করি বুঝতে পারছেন।